রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প উইথ রায়ান চ্যানেলে আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আজ নিয়ে চলে এসেছি লেখক অয়ন দাসের লেখা মোক্ষ গল্পের শেষ পর্ব। চটপট হেডফোনটা কানে লাগিয়ে নিন আর শুনতে থাকুন আজকের রোমহর্ষক পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন রাজা অমর সিংহের রাজ্যে এক ভয়ানক সংকট ঘনিয়ে এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট বাচ্চারা রাতের অন্ধকারে উধাও হয়ে যাচ্ছে। ঠিক এইরকম পরিস্থিতিতে রাজার জামাতা অর্থাৎ শাল্যকুমার ঠিক করে যে সে এই বিষয়ে খোঁজ খবর নেবে। অন্যদিকে অফিসের কাছে পুরুলিয়া ঘুরতে এসে এক সাঁওতালি মেয়ের শান্তার প্রেমে পড়ে অভিক। রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যাওয়াতে অভিক দেখতে পায় এক ভয়ানক দেখতে কাপালিককে। পরে সে ভবানী শঙ্কর নামে এক সাধুর কাছে তার ব্যাপারে সব কিছু জানতে পারে। এক রাতের জঙ্গলে শাল্যকুমার সৈন্যদের নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে আবিষ্কার করে রাজ্যে বাচ্চা দেওয়া হওয়ার মূল কারণ। সে জঙ্গলের মধ্যে একটি মৃতদেহের ওপর সাধনায় মগ্ন এক কাপালিককে দেখতে পায় সে। আর আজকে আপনারা শুনবেন বাবু একটি বাড়ির দিকে এদিক কানে আয় বটে, আয় নাকি? সর্বনাশ, এ তো শান্তার গলা। না না না, এ যে অসম্ভব। শান্তা কি করে এখানে আসবে? তাহলে কি সে বেঁচে আছে? বিছানা আঁকড়ে পড়ে রইল অভিক। কিছুতেই সে বেরোবে না। কিন্তু সেই অমোঘ ডাককে উপেক্ষা করা কি সম্ভব? আবারও সেই ডাক ভেসে এলো মিষ্টি বাঁশির সুরের মতো। ও বাবু, আয় নাকি রে, আয় মোর কাছে আসবি গলাই বাবু। আয় নাকি রে, এদিক পারে আয়। আর চুপ করে থাকতে পারল না অভিক। ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছে না। তাহলে কে ডাকছে তাকে? এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। অনেকক্ষণ ধরে মেঘ ডাকছিল। হঠাৎ চড়াত করে বাজ পড়ল কোথাও একটা। আর সেই আলোর ঝলকানিতে অভিক দেখল একটি মেয়ে অদ্ভুত চোখে তার চেয়ে খানিক তফাতে দাঁড়িয়ে তাকে দেখছে। তার মুখে লেগে আছে এক বীভৎস হাসি। হাতছানি দিয়ে তাকে ডাকছে যেন। এ যে শান্তা। তাহলে অপেক্ষা কিসের? শুরু হোক তবে। জমে উঠুক আজকের গল্পের আসর। বল্কিনাথের দু চোখে যেন নরকের আগুন জ্বলছে।
সে চিবিয়ে চিবিয়ে শাল্যকুমারের উদ্দেশ্যে প্রশ্ন করল, কে তুই? এত বড় সাহস তোর, আবার পুজোর জিনিস ভেঙে দিস? বন্ধ করো এইসব পুজো পাঠ। একের পর এক বাচ্চা এই জঙ্গলে উধাও হয়েছে, তুমি নির্ঘাত জানো সেই ব্যাপারে, বলো আমায়। হিমশীতল কণ্ঠে কথাগুলো বলল শাল্যকুমার। তখনও ভাটার মতো জ্বলছে বল্কিনাথের দুই চোখ। তার যেন বিশ্বাস হচ্ছে না যে এমন ঘোরতর জঙ্গলেও তাকে বাধার মুখে পড়তে হবে। শাল্যকুমার উদ্যত তলোয়ার দেখিয়ে আবারও বলল, বলতে তো তোমাকে হবেই, নইলে সাক্ষাৎ মৃত্যু। রাজকুমার, তুমি জানো না কি করছো? ওই বাচ্চারা কেউ মরেনি, ওদের মায়ের কাছে অর্ঘ্য দিয়েছি। মা ওদের রক্ত পান করে খুশি হয়েছে। প্রয়াগনাথ আড়াল থেকে চমকে উঠলেন। এ কি শুনছেন তিনি? তার মানে তার পুত্রই এসবের মূলে, যাকে তিনি রাজরোষ থেকে বাঁচিয়েছিলেন, যে তার আপন রক্ত, সেই কিনা এত বড় ষড়যন্ত্রে সামিল। আর তাহলে ওই যে মৃতদেহ, তাহলে সে কে? উত্তর তিনি শীঘ্রই পেলেন। শাল্যকুমারের অস্ত্র দেখে বিন্দু মাত্র ভীত না হয়ে বল্কিনাথ বলে উঠল, এই রাজ্য আর তোমাদের থাকবে না। সাধনা বলে আমি হব সবকিছুর অধীশ্বর। তাই বলছি, সরে যাও। বাধা দিলেই মায়ের কোপ নেমে আসবে এই রাজ্যে। এই যে দেখছো বেদে বুড়ির লাশ, এই আমার গুরুমা। আজ তারই দেহের উপর সাধনা করে আমার অপমানের বদলা নেব আমি। শাল্যকুমার রাগে ফুঁসছিলেন। এত বড় কথা! রাগত কণ্ঠে বললেন, শেষবারের মতো বলছি, এসব বন্ধ করে চলো আমার সাথে। তুমি যা করছো তা অন্যায়। আর রঞ্জাবতী যে আমার সেদিন তিরস্কার করলো, তা অন্যায় নয়? কি দোষ আমার? আমি মন্ত্রীপুত্র, এটাই। ছাড়বো না, কাউকে রেহাই দেব না আমি, কাউকে না। সেই যেদিন থেকে শান্তাকে দেখেছে অভি, মনের মধ্যে একটা নিদারুণ আকর্ষণ অনুভব করে এসেছে। আজ সেই তাকেই নিজের পাশে বসিয়ে নিয়ে যেতে যেতে প্রথমটায় চুপচাপ বসে ভাবছিল যে তার নিজের এই আচমকা পরিবর্তন কি স্বাভাবিক, নাকি বন্যী যেমন পতঙ্গকে আকৃষ্ট করে নিজের দিকে টেনে আনে, এই মেয়েটি কি তেমনই কোনো অদৃশ্য জাদুবান তার দিকে নিক্ষেপ করেছে? উত্তরগুলো কিছুতেই খুঁজে পায় না অভিক। শুধু মনের মধ্যে অদম্য বাসনার প্রবল প্রতিফলন রূপে শান্তার দিকে ধীরে ধীরে আনত হতে থাকে সে। আজ ভারী সুন্দর দেখাচ্ছে তাকে। এমনিতে রূপ যত না তার ছিল, মোহময় টানটা ছিল সাংঘাতিক। পুরুষকে তার মোহে ডুবিয়ে দিতে পারে সাগরের অতল গভীরে, যেখানে হাবুডুবু খেয়েও পার পাবে না কেউ। সবলে নিমজ্জিত হতে হবে তার ওই সুডৌল গড়ন, ডাগর চোখ আর শরীরে বিভঙ্গে। মাথায় খোঁপা বেঁধে আজ তাতে একটা পলাশ ফুলের মালা লাগিয়েছে। আর থেকে থেকেই ওই শ্যামাশ্রী আননে পাপড়ির মতো ঠোঁট দুটিতে যে অদ্ভুত হাসিটা লুকিয়ে রয়েছে, তা যে কোনো গূঢ় রহস্যের ইঙ্গিত প্রভ। তার সত্যি কোনো সদুত্তর আছে বলে জানা নেই অভিকের। যত বেশি সময় কাটছে
ততই তাকে আরও বেশি করে নিজের কাছে আরও ঘনিষ্ঠভাবে পেতে মন যে সে কী আকুলি বিকুলি করছে তা প্রতি মুহূর্তে শিহরিত করছে অভিককে। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো। রাঁচির কাছাকাছি হুদ্রু আর জোনা জলপ্রপাতের অপার জলরাশি চোখের সামনে প্রত্যক্ষ করেও আজ অভিক বিপুলভাবে নির্বিকার। এমনিতে সে খুবই ভ্রমণপ্রিয়। হয়তো অন্য সময় হলে এসব দৃশ্য তাকে মুগ্ধ করে দিত, কিন্তু আজ পারেনি। কারণ যাবতীয় মুগ্ধতা যে এই আদিবাসী মেয়েটি হরণ করে নিয়ে তাকে নিঃস্ব করে তুলেছে। মন প্রাণ এখন শুধুই ওই কৃষ্ণকলির প্রতি সমর্পিত। তাকে শুধু নিজের কাছে পাবার অদম্য ইচ্ছার কাছে অন্য সমস্ত যাবতীয় আনন্দ তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ থেকেই অভিক ভাবছিল সন্তুকে কিভাবে সরানো যায়। সে থাকার দরুন অভিকের বেশ অস্বস্তি হচ্ছিল। যেন তেন প্রকারে সন্তুকে এখান থেকে সরিয়ে এবারে সে আর শান্তা একাকী নিভৃতে সময় কাটবে এই ইচ্ছাই অভিককে পাগল করে তুলেছে। তখন অনেকটা বেলা পড়ে এসেছে। সারাদিন ঘোরাঘুরির পর বিকেলে রাস্তার ধারে একটা দোকানে বসে চা খেতে খেতে অভিক সন্তুকে বলল, তুমি একটা কাজ করো, গাড়ি নিয়ে চলে যাও। আমি একটু জঙ্গলটার দিকে যাব। ওদিকে একটা পুরাতন মন্দির আছে, সেটা দেখতে যাব। ফিরতে হয়তো একটু দেরি হবে। জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াটা মুশকিল, তাই তুমি কতক্ষণই বা দাঁড়াবে? চলে যাও। সন্তু অবাক চোখে তাকালো তার মালিকের দিকে। তারপর প্রশ্ন করল, কিন্তু দাদা, এখনো তো অনেকটা রাস্তা, প্রায় মাইল 4 হবে। আপনি ফিরবেন কি করে? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি হোটেলে ফিরে যাও। আমার সাথে তো শান্তা থাকবে, ও ঠিক রাস্তা চিনিয়ে নিয়ে যাবে আমাকে। বলেই অভিক চট করে একবার শান্তার দিকে তাকালো। সেও খানিকটা অবাক হয়ে গেছে। এবারে সে বলল, বাবু, এখন তো মেলা দেরি হয়ে গেছে বটে। ও মন্দিরটুকুন কাল দেখা হবে কিনে? আজ তো সন্ধ্যা হয়ে যাবে বটে। হোক না, কাল যদি আর না থাকে তার চেয়ে আজই ভালো। কেন, তোমার কি ভয় করছে নাকি শান্তা? না গো বাবু, মুরলিগে বলছিক নাই, এখনো জঙ্গল ঠুতে ঢুকলে তো রাত হয়ে যাবে। সেই রাতের বেলা বন বাজারে ঘোরা কি ঠিক হইবে বটে? তার সে সকালে আসা যাবে কিনে। তুমি নতুন মানুষ বটে, কি দরকার? আরে দূর, আমার আবার কি হবে? ও তুমি থাকলেই হবে। শোনো, আমি এখনই যাব। তাছাড়া এ তো আর আমাবস্যা নয়, যথেষ্ট চাঁদের আলো থাকবে, কিচ্ছু হবে না। শান্তা আরও দুবার বোঝানোর ব্যর্থ চেষ্টা করল অভিককে, কিন্তু ওর নাছোড় মনোভাব দেখে হাল ছেড়ে দিতে বাধ্য হলো। অভিক উঠে পড়েছে। তারপর চায়ের দাম মিটিয়ে সন্তুকে বলল, শোনো, তুমি আর দেরি করো না, আমাদের ওই সামনের মোড়ে নামিয়ে দিলেই হবে। তুমি তারপর গাড়ি নিয়ে চলে যেও। সন্তু আর কি করে, একবার সন্দিগ্ধ চোখে অভিকের দিকে তাকিয়ে উঠে পড়ে। তারপর গাড়ি স্টার্ট দেয়। সে ড্রাইভার মাত্র, আর অভি মালিক। এখানে তার কোনো কিছু বলার জো তো থাকতেই পারে না। অগত্যা মালিক যা বলেছে তাই করল। অভিক আর শান্তাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে হোটেলের দিকে যখন সর্পিল রাস্তাটা ধরল, সূর্য অনেকখানি পশ্চিমে হেলে পড়েছে তখন। আর বেচারি শান্তা, গ্রামের সহজ সরল আদিবাসী মেয়ে, সে বুঝলও না কখন একটা চেনা মানুষ কদর্য মনের বশবর্তী হয়ে তাকে শিকার বানাতে উদ্যত হয়ে পড়েছে। সন্তু যখন গাড়ি নিয়ে হোটেলে পৌঁছল, ততক্ষণে বেশ রাত হয়ে গেছে।
সে গাড়িটা যথাস্থানে রেখে ড্রাইভারদের জন্য নির্দিষ্ট ঘরের দিকে যেতে যেতেই পেছন থেকে একটা গলার আওয়াজ শুনে ঘুরে দাঁড়ালো ভবানী শঙ্কর। তিনি সন্তুকে একা ফিরতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার মালিক কোথায়? আগে স্যার, উনি তো পুরনো মন্দির দেখতে গেছেন জঙ্গলের দিকে। কি এক মায়ের মন্দির আছে শুনেছি। মা ছিন্নমস্তার মন্দির? কিন্তু সে তো অনেক ভেতরে, জঙ্গলের দিকে। এই এত রাতে ওখানে গেছে তোমার মালিক শেষমেশ? আমায় তো ফিরে যেতে বললেন, মন্দির দেখে ঠিক চলে আসবে। স্ট্রেঞ্জ, এ তো রীতিমতো ভয়ানক ব্যাপার। এই রাতের বেলা ওই জঙ্গলে ঘুরে বেড়ানো তো কোনো কাজের কথা নয়। সন্তু আর কথা বাড়ালো না, নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ভবানী শঙ্কর কিন্তু গেলেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন চিন্তিত মুখে। তিনি বিচক্ষণ মানুষ, বোধহয় কিছু আঁচ করতে পেরেছেন। কিন্তু এসব ভাবনা চিন্তা থেকে শত হাত দূরে ততক্ষণে অভিক আর শান্তা দুজনেই হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে। শাল্যকুমার এই কালা সাধনার উপাসকের মুখে তার নিজের বাগদত্তার নাম শুনে থমকে গেল। এত বড় সাহস, তার সামনে তারই প্রেমিকার নাম নেয়? না, এর কোনো ক্ষমা নেই। এই পাপিষ্ট খুনি অপহরক বিশ্বাসঘাতক, এর শাস্তি একটাই, মৃত্যু। দূর থেকেই এসব শুনছিলেন প্রয়াগনাথ। বিপদ আসন্ন দেখে ছুটে এলেন। তারপর নিজের পুত্রের এই সাংঘাতিক কার্যকলাপ দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, এই কি অনাসৃষ্টি কাজ করেছিস বলকি? এ কাজ করিস না এ কাজ। তোমরা সবাই নিকৃষ্ট, এমনকি তুমি নিজেও পিতা। তোমাদের জন্যই আজ আমি এখানে। রাজা, রাজ্য, রাজকন্যা কিছুই আমার সাথে নেই, কিন্তু আমিও ছাড়ব না। সবকিছু এই সাধনা বলেই করায়ত্ত করব আমি। করায়ত্ত করেই ছাড়ব। শাল্যকুমার খানিক থমকে গিয়েছিল প্রয়াগনাথকে দেখে। এই ঘৃণ্য লোকটি মন্ত্রী মশাইয়ের পুত্র, কিন্তু ও যে রাজশত্রু, সেখানে তো কোনো দয়া দেখালে চলবে না। রাজনীতি সেই কথাই বলে। রঞ্জাবতী আমার, তাকে কাউকে পেতে দেব না আমি। সে শুধুই আমার। আমায় তিরস্কার করলেও আমি তাকে নিজের করবই। কেউ আটকাতে পারবে না আমায়, কেউ না। বলে উঠে দাঁড়ালো বল্কিনাথ। কিন্তু শাল্যকুমার আর নিজেকে সামলাতে পারল না। সবেগে অসি চালনা করল বল্কিনাথের দিকে। একটা আর্তনাদ, আর ধপ করে একটা শব্দ হতেই প্রয়াগনাথ দেখলেন তার পুত্র ধরাশায়ী হয়ে পড়ে রয়েছে। একটা রক্তের রেখা তার বুক থেকে পেট অবধি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আর ফিনকি দিয়ে বেরোবার উপক্রম করছে। হোক সে তান্ত্রিক, কালা জাদুর অধিকারী, হোক সে রাজদ্রোহী, তবুও তো সে তার পুত্র। বল্কিনাথের মাটিতে পড়ে থাকা দেহ আঁকড়ে ডুকরে কেঁদে উঠলেন প্রয়াগনাথ। তখনও সে দেহে অল্প প্রাণের লক্ষণ রয়েছে। ঠোঁট দুটো অল্প ফাঁক করে মৃত্যু পথযাত্রী বল্কিনাথ বলে উঠল, সব মরবে, মহামারী হয়ে শেষ হয়ে যাবে সব। এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ।
সম্পত্তি শুধুই আমার। এ জন্মে, পরের জন্মে, সব জন্মে। তারপরেই সব শেষ। শাল্যকুমার কোনো ভাষা খুঁজে পেল না প্রয়াগনাথকে সান্ত্বনা দেবার। হাজার হোক সে যে তার পুত্রহন্তা, কিন্তু উপায় বা কী ছিল? বল্কিনাথের কালা জাদুর প্রভাব ছিল অমোঘ। তাই বোধহয় কিছুদিনের মধ্যেই এক সাংঘাতিক মহামারী গ্রাস করল গোটা কাঞ্চনগড়কে। কেউ বাঁচে না। একে একে সব প্রজা, এমনকি রাজ পরিবারের সকলেই প্রাণ হারালো। সবশেষে রঞ্জাবতীও সেই ভয়াবহ মহামারীর শিকার হয়ে অভিশাপের কলা পূর্ণ করল। ধ্বংস হয়ে গেল কাঞ্চনগড় নগরী। জঙ্গলের একটা আলাদা শব্দ আছে, আর সেটা সবথেকে বেশি অনুভব করা যায় এমন রাতের অন্ধকারে, যখন আকাশের তারাগুলো ঘন গাছগাছালির ফাঁকে হারিয়ে যায়। জ্যোৎস্নার আলো পাতার মধ্যে দিয়ে দেখা দিতে দিতেও হারিয়ে যায়, তখনই যেন জঙ্গল সর্বতোভাবে মানসপটে ধরা দেয়। শান্তা যেতে যেতে অভিককে বহুবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই অভিকের জেদি স্বভাবের কাছে পরাভূত হয়েছে। কিসের এত ইচ্ছা ওর যে এই রাত দুপুরে অচেনা বনে বাদারে ঘুরে পোড়ো মন্দির দেখতে চাইছে? শান্তার নিজের মন যেন কোনো অজানা ভয়ে কু ডেকে ওঠে, অথচ সেই ভয়ের প্রকৃত কারণ যে কি তা হাজার চেষ্টা করেও বার করতে পারে না সে। অভিক নির্বিকার চিত্তে এগিয়ে চলেছে এবং বেশ খানিকটা ঘনিষ্ঠভাবেই শান্তার সাথে হাঁটছে। শান্তার একটু অস্বস্তি হলেও সেটা এই শহুরে বাবুর নিছক ভয় পেয়ে সিটিয়ে আসা মনে করেই তেমন গা করেনি এতক্ষণ। চমক ভাঙল অভিকের কথায়। আর কত দূর শান্তা? একটু বসলে হতো না? আর তেমন দূর লাই গো বাবু, ইসেই গেছি। মেলা পথটুকুন যেতে হইল বটে। এর লেগেই মু বলেছিলাম বটে কি এখন এসে কাজ লাই, তুমি শুনলে না কিনে? বলে মুচকি হাসল শান্তা। চোখ যেন জুড়িয়ে গেল অভিকে। ওই অদ্ভুত হাসিতে যে কোন রহস্য লুকিয়ে আছে কে জানে। এই অন্ধকারের রাজত্বে শান্তাকে যেন সাক্ষাৎ রাত পরি লাগছে। ওর শরীরের একটা আলাদা বিভঙ্গ আছে, অভিককে ক্রমশ যেন মাতাল করে তুলেছে। আর পারছে না নিজেকে সামলাতে। সরাসরি প্রশ্নটা করেই ফেলল শান্তাকে। এই, তুমি আমার সাথে কলকাতায় যাবে? কি কি বললে বটে? কলকাতা যাব মু? কেন গো বাবু? অভিক খানিক থতমত খেয়ে বলল, না মানে কেন আবার কি? থাকবে আমারই সাথেই। কেন, আমায় ভালো লাগে না তোমার? এবারে শান্তাও যেন হতচকিত হয়ে গেল। এ আবার কেমন ধারা কথা? এখানে ভালো লাগার প্রশ্ন এলো কোত্থেকে বুঝে পেল না সে। শান্তা বলল, কি বলছো বাবু? মূর্তুরে ভালো লাগার কথা এলো কোথা থেকে? শোনো না কেন, মোর মনে হয় কি এতটা রাস্তা হেঁটে হেঁটে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে গো। অভিকের বেশ রাগ হলো। সে একটা এত বড় কোম্পানির মালিক, তাকে কিনা এত তুচ্ছ মনে করেছে এই আদিবাসী মেয়েটি? এত দিমাগ? সে দৃঢ়ভাবে বলল, না শান্তা, আমি কিন্তু বাজে কথা বলছি না। আমার তোমায় সত্যি খুব ভালো লাগে। পাগল করে দিয়েছ তুমি আমায় সেই প্রথম দিন থেকে। শান্তা অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি শুনছে সে? মাথা মুন্ডু কিছুইটি বুঝতে পারছে না। সে এসেছে এই শহুরে বাবুটিকে গ্রাম দেখাতে, আশপাশটা ভালো করে ঘোরাতে। তাও অভিক এতবার করে বলেছে বলেই, সেই জন্যেই আজ সে এত রাতে জঙ্গলের মধ্যে ঢুকেছে। নইলে প্রাণের ভয় বুঝি তার একেবারেই নেই নাকি? না,
এরকম ভালো লাগালাগির কথা সত্যিই যেন কানে লাগছে তার। এই প্রথম অভিককে দেখে তার কেমন যেন সুবিধা লাগছে না। অভিক অনেকটা কাছে এসে শান্তার উদ্দেশ্যে আবারও বলল, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি শান্তা। চলো না আমার সাথে, আমরা দুজন একসাথে থাকবো, অনেকটা সময় কাটাবো। চলো, এসো। বলেই ওর হাতটা খপ করে চেপে ধরল অভিক। বিস্ময়ে হতবাক হয়ে ছিটকে সরে আসতে চায় শান্তা, কিন্তু কিছুতেই অভিকের শক্ত হাতের বন্ধনী ছেড়ে বেরোতে পারে না। রাগে হতাশায় কাতর হয়ে অভিককে ভৎসনা করতে যায় আর বলে, এ বাবু ছাড় মুখে, এসব জানলে মু কখনোই আসতুম না তোর লিগে। বাহানা করে নিয়ে এলি বটে, মন্দির কাছেই আছে, ওসব দিক তারপর বাড়ি চল কিনে। ছাড় মুখে। ছাড়বো বলে তো তোকে ধরিনি, তোকে পাবো বলে এত দূর নিয়ে এসে ছেড়ে দেবো, তাই আবার হয় নাকি? হ্যাঁ, যেভাবেই হোক হাত মুচড়ে ছাড়িয়ে নিল শান্তা। তারপর সাংঘাতিক রেগে চিৎকার করে উঠল, তুই যেন আর আছিস বটে বাবু, শয়তান কোথাকার। রাগে দপ করে জ্বলে উঠল যেন অভিকের মাথা। কপালের শিরাগুলো ফুলে উঠেছে তার। যে মেয়েটাকে পাবে বলে এত দূর নিয়ে এলো, সেই কিনা তাকে ভৎসনা করছে। এত সাহস! এক ধাক্কা মেরে শান্তাকে মাটিতে ফেলে দিল অভিক। তারপর তাকে বিবস্ত্র করতে উদ্যত হলো। শান্তা বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে ছুটে পালাতে গেল, কিন্তু একটা শক্ত ডাল জাতীয় কিছুর মোক্ষম আঘাত পেল পায়ে। অভিকের অব্যর্থ নিশানায় তাকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিল আবার। অসম্ভব যন্ত্রণায় কাতর হয়ে উঠল শান্তা। আর অভিক, সে তখন হিংস্র সাপদের চেয়ে কিছু কম যায় না। ভুলুণ্ঠিত শিকারকে করায়ত্ত করতে উদ্যত। যে কদর্য ভাবনা এতদিন তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আজ যেন তার সমূল বহিঃপ্রকাশ হলো। জমাট অন্ধকারের এই নিশির দেশ সাক্ষী রইল পৃথিবীর ঘৃণ্যতম অপরাধের। আজ অভিকের লালসার শিকার হলো শান্তা। বন্য হরিণী যেমন সাপদের শিকার হয়ে শতচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, অসম্ভব উৎপীড়নের ধাক্কা সামলাতে না পেরে তেমনি শান্তার নিথর দেহ পড়ে রইল ঝালদার জঙ্গলের এই বন্য প্রকৃতির মধ্যে। আর ঠিক তখনই কামনা লালসা সব যেন মুহূর্তে উভে গিয়ে অভিককে গ্রাস করল একটা ভয়, একটা প্রচণ্ড আতঙ্ক। এ কি করল সে? ঝুঁকে পড়ে শান্তাকে বার কয়েক ঝাঁকুনি দিল, কিন্তু নিশ্চল দেহ পড়ে রইল প্রাণশূন্য হয়ে। সর্বনাশ! এবার কি করবে অভিক? জানাজানি হলে তো সাংঘাতিক বিপদ। সঙ্গে সঙ্গে একটা মৃত্যু ভয় যেন পেয়ে বসল তাকে। যে মেয়েটাকে এতক্ষণ এত প্রাণোচ্ছল লাগছিল, যার রূপে মুগ্ধ হয়ে অভিক পাগল হয়ে উঠেছিল, সেই মেয়েটাই এখন মরে পড়ে রয়েছে তার সামনে। এটা নির্মম সত্য, মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ওদিকে যেন আর তাকাতেও মন চাইছে না ওর। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলো। কোন দিকে যাবে, কিভাবে যাবে কিচ্ছু জানে না সে। শুধু জানে তাকে পালাতেই হবে যেভাবেই হোক। হঠাৎ শক্ত কিসে একটা হোঁচট খেয়ে আছড়ে পড়ল অভিক। অনেকখানি কেটে গেল, কিন্তু এভাবে বসে পড়লে চলবে না। উঠে পড়ল আবার। বেশ লাগছে পায়ের কাটা জায়গাটায়, কিন্তু তাও কিচ্ছু পরোয়া না করে ছুটে চলল সে। অনেকবার দিকভ্রষ্ট হলো সে, কিন্তু সেদিন বোধহয় বরাজ্জোরেই হবে। একটা সময় ঠিক জঙ্গল ছেড়ে বড় রাস্তায় এসে পড়ল। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে যাকেই দেখেছে তাকেই জিজ্ঞেস করে কোনো ক্রমে যখন হোটেলে পৌঁছলো, তখন অনেকটা রাত।
প্রায় 10টা বাজছে। ভবানীশঙ্কর বসে বসে ভাবছিলেন অনেক কিছু। মাঝে মাঝেই তার মনে আচমকা অনেকগুলো স্মৃতি যেন ধাক্কা মারে। সেসব স্মৃতি যে ঠিক কবেকার তা বুঝতে পারেন না। হয়তোবা তার অনেক ছোটবেলায় ঘটে যাওয়া কিছু, কিংবা তারও আগে শতাব্দী প্রাচীন কোনো ভয়াবহ ইতিহাস মনকে ভারাক্রান্ত করে তোলে বারবার। একটা আবছায়া শহরের চিত্র মনের মধ্যে ভেসে ওঠে। একটা সমৃদ্ধশালী রাজ্য, নামটা খুব চেনা যেন, কি যেন বেশ গড় একটা। ধাঁ করে মনে আসে কাঞ্চনগড় কি? ঠিক পর মুহূর্তেই আবার সবটা মিলিয়ে যায় মন থেকে। মাথাটা দপদপ করে ওঠে। অনেক দিন যাবৎ এমনটাই হয়ে থাকে। কেন যে হয় তা বুঝতে পারেন না। কখনো মনে হয় এসব কি আদৌ এ জন্মের ঘটনা হতে পারে, নাকি পূর্বজন্মের স্মৃতি আজও তিনি ভোলেননি। তাহলে তিনি কি জাতিস্বর? এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছবির মতো কিছু টুকরো দৃশ্য ভেসে এলো তার সামনে। এ যেন সিনেমা দেখছেন মনে হলো। একে একে কাঞ্চনগড়, শাল্যকুমার, রঞ্জাবতী, বল্কিনাথ এসব নাম আবারও মনে আসতে থাকে। এ জিনিসটাও আগে হয়েছে, কিন্তু যুগপৎ এতগুলো ঘটনা দেখেননি এর আগে। দেখতে পেলেন কিছু বুভুক্ষ মানুষজন অসহায়ভাবে ঘুরছে। কাঞ্চনগড়ের গরিমা শেষের পথে। এক ভীষণ মহামারী সব ঐশ্বর্য কেড়ে নিঃস্ব করে তুলেছে একদা প্রভাবশালী এই রাজ্যকে। এ যেন কোনো অভিশাপ। মহামারী দুর্ভিক্ষ একে একে সবার প্রাণ কেড়ে নিতে থাকে। স্পষ্ট দেখতে পাচ্ছেন এক সুন্দরী রাজকুমারী অসহায়ভাবে কাতরাচ্ছে। তবে তার রূপের আভিজাত্যে থাবা বসিয়েছে ভয়ঙ্কর কোনো রোগ। আশেপাশে কেউ নেই। নিস্তেজ হতে হতে এক সময় দপ করে নিভে গেল তার জীবন প্রদীপ। এমন ভয়াবহ পতন চোখের সামনে দেখে শিউরে উঠলেন ভবানীশঙ্কর। একাকী একটা লাশ পড়ে রয়েছে জঙ্গলের নির্জন কোণে। তার প্রতিটি অঙ্গে একটা বীভৎস অত্যাচারের নিদর্শন প্রকট হয়ে রয়েছে। কেউ জানতেও পারল না তার এই দুর্ভাগ্যের কথা। তারও একটা পরিবার রয়েছে। কেউ তার জন্য অপেক্ষা করছে মেয়েটা ফিরছে না দেখে। কিন্তু হায় রে অদৃষ্ট, এই প্রতীক্ষা যে আরও দীর্ঘতর হতে চলেছে সে কি আর তারা কেউ বুঝতে পারছে? বোধ হয় না। নিয়তি যে ঠিক কি লিখে রেখে যায় সেটা অতি বড় ত্রিকালদর্শীও বুঝতে সক্ষম হন না। এই যেমন শান্তা কি ভেবেছিল যে মৃত্যুর পরেও তার মৃতদেহের সদ্গতি পর্যন্ত হবে না। বাঘ শিকারে বেরোলে যেমন ধূর্ত হায়না তার পিছু নেয় যাতে বিনা পরিশ্রমে যা হোক একটা উচ্ছিষ্ট অন্তত জুটে যায়, ঠিক তেমনি অভিক আর শান্তাকে অনেকক্ষণ ধরেই অনুধাবন করছিল একটা ছায়া। সেটা বড্ড অশুভ এক ছায়া। এক সাধক তার এক সাংঘাতিক উপাচারের খোঁজে বেরিয়ে বোধহয় বুঝতে পেরেছিল সেটা অচিরেই হস্তগত হবে। তাই চোখের সামনে এমন সাংঘাতিক অন্যায় ঘটে গেলেও এতটুকু প্রতিবাদ করেনি সে। উল্টে অপেক্ষা করেছেন সঠিক সময়ে। লোকে তাকে যতই শ্যামা কাপালিক বলুক, সে জানে সে একজন সাধক, মা ছিন্নমস্তার একানিষ্ঠ উপাসক।
শতাব্দীর পর শতাব্দী সে অপেক্ষা করেছে এক জন্মের পর আবার জন্ম, কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি। আজ এসেছে আবার সেই সুযোগ। পূর্বজন্মের বল্কিনাথ এই জন্মে শ্যামা কাপালিক। যে রঞ্জাবতীকে হাসিল করতে গিয়ে বেঘরে প্রাণ দিয়েছিল আজ 200 বছর আগে, সেই তাকেই খুঁজে বের করে একাত্ম হবার প্রাণান্তকর চেষ্টায় অবিরত থেকেছে এ জন্মেও। কিন্তু কোথায় খুঁজবে তাকে, তার অভীষ্টকে, রাজকুমারী রঞ্জাবতীকে? জানে না শ্যামা কাপালিক। সে যে এই জন্মে কী রূপে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণাই নেই তার। তাই তো এ সাধনা। আজ তার দরকার একটি বিশেষ উপাচার। সেই খোঁজে বেরিয়েই ছেলে মেয়ে দুটিকে দেখতে পায়। বুঝতে দেরি হয়নি কি হতে চলেছে, তাই অন্ধকারে ঘাপটি মেরে বসে সবটাই হতে দিয়েছে সে। এখন শুধু এই উপাচারটি আহরণ করতে হবে তাকে। দীর্ঘদিন অপেক্ষা করেছে সে। একের পর এক বাচ্চাকে ধরে এনে মায়ের সামনে উৎসর্গ করেছে, কিন্তু এবার যে সব সাধনার অন্তিম লগ্নে দরকার এক পূর্ণবয়স্ক মৃতদেহের, সেটা জোগাড় করতেই বেরিয়ে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল সে। যাক, আর ভাবনা নেই। শান্তার লাশটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের আস্তানায়, পুরনো মন্দিরের পাশে। এটাই শ্যামা কাপালিকের ডেরা। বাচ্চাগুলো যখন আশেপাশের গ্রামগুলো থেকে একের পর এক গায়েব হয়ে যাচ্ছিল, পুলিশ এসে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু হদিশ পায়নি। শ্যামা কাপালিক নিশ্চিন্তে তার আচারবিধি চালিয়ে গেছে। এই ভয়ানক সাধনা তাকে দিতে পারে রঞ্জাবতীর সন্ধান। সে শুধুই তার, নইলে আর কারো নয়। যার জন্য একদিন তাকে প্রাণ দিতে হয়েছিল, সেই তাকেই যা খুঁজে দেবে তারই বশীভূত আত্মা হাকিনী। তারপর দুজনে রাজত্ব করবে তামাম পৃথিবীর, করায়ত্ত করতে পারবে সর্বজ্ঞানী আত্মাকে। শুধু সুখী সুখ। সে হবে অপরিসীম ঐশ্বর্যের মালিক। অপার ক্ষমতার বলিয়ান হবে তারা। তার জন্য সে দীর্ঘদিন অনেক কঠিন তন্ত্র সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছিল। নিজের বুকে রক্ত দিয়ে মা ছিন্ন মস্তাকে অর্ঘ্য দিয়ে সব রকম উপাচার সংগ্রহ করে আজ অন্তিম চরণটিকে পার করবার অপেক্ষায় এই সদ্য মৃত যুবতীকে নিয়ে এসেছে সে। এর নগ্ন দেহের উপর বসে তাকে করতে হবে আরও একটা ভয়ানক তন্ত্র সাধনা। তবে সেটা অসম্ভব কঠিন এক সাধনা। মাঝে মাঝে জেগে উঠবে মৃতদেহ, হাঁ করে ভক্ষণ করতে চাইবে তাকে। তখন তার মুখে মদ ঢেলে দিতে হবে। নরকের প্রহরীরা কাতারে কাতারে সে ভিড় জমাবে, ভয় দেখাবে, তবু থামলে চলবে না। তাহলেই সাক্ষাৎ মৃত্যু। সাধনা সফল হলেই জাগরিত হবে হাকিনী। তার আত্মা হবে শ্যামা কাপালিকের বশীভূত। কিন্তু সেটা করবার আগে রয়েছে বেশ কিছু সাংঘাতিক আচারবিধি। রাতের শেষ প্রহর আসন্ন। এবারে শ্যামা কাপালিক বসবে সাধনায়। একে একে সমস্ত উপাচার গুছিয়ে নিয়ে বসল। তার পরনে কৌপিন, সামনে জ্বলছে ধুনির আগুন এবং কোনো প্রাণীর রক্ত সমন্বিত একটি পাত্র। সেই থেকে একটু রক্ত কনিষ্ঠ আঙুলে নিয়ে টাই দিয়ে আঁকল এক একটি ত্রিভুজ। তারপর ঠিক উল্টো করে আরও একটি ত্রিভুজ এঁকে চক্রাকারে পরিবৃত করল, যা দিয়ে আসলে 6টি কোণকে ঘেরাটোপ দেওয়া হলো।
দুটি ত্রিভুজ থেকে উৎপন্ন 6টি কোণেই রাখা হলো বিচিত্র উপকরণ, সাপের লেজ, ইঁদুরের পা, মোষের মাংস প্রভৃতি 6টি বস্তু। তারপরেই মৃতদেহ থেকে একখণ্ড মাংস ও দেহরোম নিয়ে ধুনির আগুনে অর্পণ করল সেই কাপালিক। শুরু হলো মা ছিন্নমস্তার সামনে এক ভয়ঙ্করতম সাধনা, বেতাল জাগরণ সাধনা। শ্যামা কাপালিক উঠে বসল সেই শবের উপর। তারপর 2 হাতের তর্জনী ও কনিষ্ঠ আঙুল নিজের নাভিদেশের কাছে এনে পরস্পরের সাথে ছোঁয়ালো। মনে মনে কল্পনা করতে লাগলো এক বিশেষ অন্ত্রের রক্ত সূর্যচক্র। আর শুরু হলো গুরুগম্ভীর গলায় এক হাড় হিম করা পুজো পাঠ। প্রথমে মায়ের পুজো চিবিয়ে চিবিয়ে কর্কশ কণ্ঠে উচ্চারিত হতে লাগলো এক একটি মন্ত্র। ওম শ্রী ক্লিং রিং ওম বজ্র বৈরোজ্জনীয়ে ও তারপরেই এক অশরীরীর আবহনী মঞ্চে রাতের বনভূমি শিহরিত হয়ে উঠতে লাগলো বারবার। সেই সাথে ধুনির আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো একের পর এক আহুতি। এ এক অনন্য সাধনা। সফল হলে মোক্ষ লাভ, নইলে নিশ্চিত মৃত্যু। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না অভিক। হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার। অন্ধকার এখনো। কি ব্যাপার? একটা অস্বস্তি হচ্ছে যে কেউ কি ডাকছে তাকে, কিন্তু কে? হঠাৎ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে আসতেই চমকে উঠে বসল। সে যে এক অসম্ভব তাড়নার বশে একটা অসহায় নারীকে বলাৎকার করে এক মহা অন্যায় করেছে, তা যেন এখন অনুতাপের শেষ সীমানায় পৌঁছে দিচ্ছে তাকে। এ অপরাধের কোনো ক্ষমা নেই। বেচারি শান্তা তাকে নির্মমভাবে হত্যা করে এখন পালিয়ে এসেছে। তাহলে কি কেউ জেনে গেল? না, এ কিছুতেই সম্ভব না। কেউ তো তাকে দেখেনি। তাহলে? ঠিক তখনই অভিক শুনতে পেল মিষ্টি করে সেই ডাক। এক নারী কণ্ঠ কাতর অনুনয় করে ডাকছে, বাবু, একটি বাড়ির দিকে এদিক পানে আয় বটে, আয় নাকি? সর্বনাশ! এ তো শান্তার গলা। না না না, এ যে অসম্ভব। শান্তা কি করে এখানে আসবে? তাহলে কি সে বেঁচে আছে? বিছানা আঁকড়ে পড়ে রইল অভিক। কিছুতেই সে বেরোবে না। কিন্তু সেই অমোঘ ডাককে উপেক্ষা করা কি সম্ভব? আবারও সেই ডাক ভেসে এলো মিষ্টি বাঁশি সুরের মতো। ও বাবু, আয় নাকি রে, আয়, মোর কাছে আসবি লাই বাবু। আর চুপ করে থাকতে পারল না অভিক। ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছে না। তাহলে কে ডাকছে তাকে? এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। অনেকক্ষণ ধরে মেঘ ডাকছিল। হঠাৎ খুব জোরে বাজ পড়ল কোথাও একটা। আর সেই আলোর ঝলকানিতে অভিক দেখল একটি মেয়ে অদ্ভুত চোখে তার চেয়ে খানিক তফাতে দাঁড়িয়ে তাকে দেখছে। তার মুখে লেগে রয়েছে এক বীভৎস হাসি। হাতছানি দিয়ে তাকে ডাকছে যেন। এ যে শান্তা। শয়তানি, তুই মরে গিয়েও আবার ফিরে এসেছিস বদলা নিতে? ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।
বলে অভিক দৌড়ে গেল সেদিকে। কিন্তু একরাশ হাওয়ার মধ্যে হাতড়ে গেল, শুধু কাউকে ধরতে পারল না। সেই নারী মূর্তি ঠিক আগের মতোই একই রকম তফাতে তাকে হাতছানি দিয়ে ডাকছে, মিষ্টি সুরে বলছে, তোর লেগে মুই খানি অপেক্ষা করছি। অভিক যতই এগিয়ে যায় সেই আবছায়া মূর্তিও এগিয়ে যায়। এভাবে অভিককে টেনে নিয়ে চলল জঙ্গলের দিকে। অভিক জানতেও পারল না কোথায় এগিয়ে যাচ্ছে সে। সাক্ষাৎ মৃত্যু তাকে হাতছানি দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে যেতে লাগলো কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ক্ষণে ক্ষণে সেই মিষ্টি ডাক অভিককে মন্ত্রমুগ্ধের মতো চালিত করতে লাগলো। এ যেন বন্যী আর পতঙ্গের খেলা। নিশিরাতের সেই ডাক আর কেউ শুনতে না পেলেও ভবানী শঙ্কর পেলেন। বুঝলেন ঘোরতর কোনো বিপদ আসতে চলেছে। দৌড়ে ঢুকলেন অভিকের ঘরে। সন্তুকে একা ফিরতে দেখেই তার সন্দেহ হয়েছিল। পরে যখন অভিক ফিরে, সেও অনেক রাত। একটা গন্ডগোলের গন্ধ তিনি আঁচ করে ছুটে এসে দেখলেন অভিকের ঘর খালি। প্রমাদ গুনলেন তিনি, বুঝলেন সর্বনাশ হয়ে গেছে। অভিককে নিশির ডাক টেনে নিয়ে গেছে। সন্তু ঘুমিয়ে কাদা হয়েছিল। হঠাৎ দরজায় সজোরে কেউ ধাক্কা দিচ্ছে দেখে ঘুম ছুটে গেল তার। কি ব্যাপার? তার মালিকের কোনো বিপদ হলো নাকি? হন্তদন্ত হয়ে দরজা খুলতে দেখল ভবানী শঙ্কর দাঁড়িয়ে। একে সে চেনে। সেদিন তার দাদাবাবুর সাথে অনেকক্ষণ গল্প করতে দেখেছে তাকে। তিনি এমন পরিমরি করে ছুটে এসেছেন দেখেই সন্তু ঘাবড়ে গেল। জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? তোমার দাদাবাবু কই? জিজ্ঞেস করল ভবানী শঙ্কর। আগে তিনি তো অনেক রাতে ফিরেছেন, তারপর তো আর কোথাও যাননি, ঘরেই আছেন বোধহয়। বোধহয় আবার কি? তুমি কিছুই জানো না? তিনি ঘরে নেই। আমি এই মাত্র তার ঘর থেকে আসছি। সে ঘর যে খালি। সে কি? তাহলে গেলেন কোথায়? যেখানেই যাক, তার কিন্তু ভয়ানক বিপদ। শোনো, তুমি গাড়ি বার করো, আমি এক্ষুনি বেরোব, নইলে তাকে আর বাঁচানো যাবে না। সে কি 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 বলছেন স্যার? ঠিকই বলছি, তুমি আর দেরি করো না। আমি বাইরে অপেক্ষা করছি। রাত ফুরোনোর আগেই আমাদের পৌঁছতে হবে। সন্তু গাড়ি বের করে ভবানী শঙ্করকে নিয়ে যখন শেষ রাতের অন্ধকার কেটে এগিয়ে চলেছে, চারিদিক অস্বাভাবিক রকম নিস্তব্ধ। জনহীন রাস্তা যেন গিলে খেতে চাইছে তাদের। ভবানী শঙ্কর জানেন কোথায় যেতে হবে, কিন্তু ঠিক সময় পৌঁছতে পারবেন কিনা সেটা জানেন না। যেতে যেতে সন্তুর মুখে সবটা শুনলেন। হঠাৎ করেই অভিকের শান্তার প্রতি দুর্বল হয়ে যাওয়া, তার সাথে সময় কাটানোর সুযোগ খোঁজা, এমনকি শেষমেশ সন্তুকে চলে যেতে বলে ওদের দুজনের জঙ্গলে প্রবেশ করা, এ সব কিছুই সন্তুর কাছ থেকে শুনে অনুধাবন করলেন ভবানী শঙ্কর। সেই সাথে তার বুঝতে বাকি রইল না অভিক ঠিক কেন অমন করে লুকিয়ে চোরের মতো হোটেলে ফিরেছিল। যে ছেলেটার প্রতি এতক্ষণ সহানুভূতি হচ্ছিল, এখন একটা চাপা রাগ হচ্ছে ভবানী শঙ্করের। নিশ্চয় এমন কোনো ঘৃণ্য কাজ সে করেছে যা অভিককে ওই আচরণ করতে বাধ্য করেছিল। এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই একটা মোড়ের কাছে এসে পৌঁছল ওরা। সন্তুকে ভবানী শঙ্কর বললেন, এইখানে গাড়িটা থামাও। স্যার, এ তো জঙ্গলের রাস্তা, এখানে নামবেন? হ্যাঁ, এখানেই নামবো। শোনো, আমি এখন জঙ্গলে ঢুকবো, আর তুমি এখন সোজা চলে যাবে পুলিশ স্টেশন। এখান থেকে মাইল 10 ওদের গিয়ে আমার নাম করবে। তারপর বলবে এই জঙ্গলে এমন একটা কিছু ঘটে চলেছে যার সাথে ওই আগের বাচ্চা অপহরণের সংযোগ রয়েছে, বুঝলে?
আর দাদাবাবু? জানি না তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা, তবে চেষ্টা করব। এবার তুমি এসো। এই বলে ভবানী শঙ্কর মুহূর্তে গভীর জঙ্গলে হারিয়ে গেলেন, আর সেই সাথে অন্ধকার চিরে এগিয়ে গেল গাড়িটাও। জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে অভিক। এখন আর সে কাউকেই দেখতে পাচ্ছে না। হঠাৎ যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। সে এত দূর এখানে চলে এলো শুধু ওই মিষ্টি ডাকটা শুনে। এবার ভয়ে তার হাত পা সিটিয়ে গেল, কিন্তু পালাবে যে সে রাস্তাও তো বন্ধ, কারণ এই জঙ্গলে কোনো রাস্তায় যে সে চেনে না। সেদিন তবু শান্তা ছিল, কিন্তু আজ তো। শান্তার কথা মনে পড়তেই চমকে উঠল। সে যা করেছে ওর সাথে, তারপর এখানে এভাবে থাকাটা মোটেই নিরাপদ নয়। এদিক ওদিক দেখতে দেখতে অনেকটা দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেল। কেউ আগুন জ্বালিয়েছে কি? ওইদিকে লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল অভিক। আর ঠিক তখনই সেই মুহূর্তেই বুঝল ভুল করে ফেলেছে সে। এটা সাধারণ কোনো আগুন নয়, এ হলো ধুনির যজ্ঞের আগুন। কেউ নিশ্চয়ই আশেপাশে আছে, কিন্তু সেটা যে কে খানিকক্ষণ পরেই বুঝল সে। দীর্ঘদেহী একজন দাঁড়িয়ে রয়েছে সামনেই, মুখে একটা ক্রূর হাসি লেগে রয়েছে। তাকে অনেকবার এখানে দেখেছে সে। ওই রক্তচক্ষুকে ভুলে কি করে যাবে অভিক? সেই প্রথম দিন থেকেই এর সাথে দেখা হচ্ছে অভিকের। তাহলে কি এই শ্যামাকাপালি? এমন সময় অভিক একটা অস্পষ্ট আওয়াজ শুনল। একটা কটকট করে শব্দ আর তীব্র নিঃশ্বাস নেওয়ার শব্দ। ঘাড় ঘুরিয়েই চমকে উঠল সে। এ কি দেখছে সে? একটা মেয়ে, তার এলো চুল মুখ ঢেকে দিয়েছে, অদ্ভুতভাবে পিকে চুড়ে গাছের ডাল থেকে ঝুলছে, ঠিক বাদুড়ের মতো করে। তার গলা থেকে একটা ঘড় ঘড় করে আওয়াজ আসছে। অল্প বাতাসে সে শূন্যে মাঝে মাঝেই দুলে দুলে অভিকের ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। তোর শিকার এসেছে মাগো, এই তোর শিকার। একে নিয়ে আগে তোর ক্ষুধা মিটা, তারপর। বলে উঠল শ্যামা কাপালি, যেন হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে চাপা স্বরে কেউ বলল কথাগুলো। এমনই সেই কর্কশ স্বর। অভিক এক পা করে পিছিয়ে যাচ্ছে। সাক্ষাৎ মৃত্যু তার সামনে নাচছে। ভয়ে আদমরা হয়ে সে যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। এই তবে তার নিয়তি, তার কৃতকর্মের ফল। হঠাৎ সেই নারী মূর্তি ঝাঁপিয়ে পড়ল অভিকের উপর। ঘটনার আকস্মিকতায় অভিক ধরফর করে পড়ে গেল, আর তারপর জমে থাকা রাগ, দুঃখ, হতাশা সব মিলেমিশে এক ভয়াবহ রূপ নিল। যখন তার ঘাড়টা ধরে উল্টো দিকে মোচড় দেবার চেষ্টা করতে উদ্যত হয়ে উঠল সেই পিশাচী মূর্তি, ঠিক তখনই কেউ একটা রুদ্রাক্ষের মালা সেই নারী মূর্তির দিকে সবেগে ছুঁড়ে মারল। খনা গলায় আর্তনাদ করে অভিককে ছেড়ে দিয়ে ছিটকে সরে গেল ভয়ানক সেই রাক্ষসী। অভিকের জ্ঞানহীন দেহটা ছিটকে পড়ল পাশের ঝোপে। শ্যামা কাপালিক এতক্ষণ কোনো অদৃশ্য মন্ত্র বলে এই সমস্ত ঘটনা চালনা করছিল। এখন এমন বিপরীত শক্তির প্রভাব দেখে ছুটে এসেই দেখল এক অন্য ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়েছে। ভবানী শঙ্কর। জীবনে প্রথমবার এই দুজন মুখোমুখি দাঁড়ালো।
তবে এ জন্মে তাদের দেখা আগে না হলেও এই সম্পর্ক কিন্তু এত নবীন নয়। জন্ম জন্মান্তরে তাদের আগেও দেখা হয়েছে অনেকবার। ভবানী শঙ্কর আজ যেন বেশি করে এই শতাব্দী প্রাচীন ঘটনাগুলো উপলব্ধি করতে পারছেন। পূর্বজন্মে যে বল্কিনাথকে তিনি জন্ম দিয়েছিলেন তাকে তিনি চোখের সামনে মৃত্যু হতে দেখেও কিছু বলেননি। পুত্রপ্রেমের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে দশের কল্যাণে একবারের জন্য রক্ষা করতে যাননি সেই বল্কিনাথকে। এই জন্মের নতুন রূপকেই বা তিনি ভোলেন কি করে? পাপিষ্ঠ, তোর এখনো স্বাদ মেটেনি, আবারও তুই এই পথে নেমেছিস। গর্জে উঠলেন ভবানী শঙ্কর। শ্যামা কাপালিক নিজেও একজন সাক্ষাৎ জাতিস্বর। সে আজ বুভুক্ষ। এত বছরের অপূর্ণ স্বাদ মেটাতে আজ এত আয়োজন করেছে সে। পিতা হয়ে তাকে বাঁচায়নি সেদিন প্রয়াগনাথ। এ জন্মে তো রক্তের বন্ধনটুকুও নেই, তাই রেওয়াত করবার কোনো প্রশ্নই নেই। বলল, আমার রাস্তা থেকে সরে যা, নইলে বারবার কোনো রাজকুমার এসে আমায় বাঁধা দেবে না। তোকে আমি শেষ করে দেব যদি না আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তবে রে শয়তান, তোর এত সাহস! কি ভেবেছিস তুই হাকিনী আহ্বানে আমাকে বশীভূত করবি? তাহলে শোন, এই হাকিনী ডাকিনী এদের উপরেও আছেন আর এক মহাশক্তি, মহাডামরি ভৈরবী। তিনি পরম ব্রহ্ম, মহাকালের ধারক। আমি তারই উপাসক। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আচ্ছা, আয় তবে দেখি কত বড় শক্তির উদ্দেশ্যে তুই। বলে আবারও হাকিনী আহ্বান করল শ্যামা কাপালি। চারিদিকে অসম্ভব ঝড় উঠল। সেই সাথে শোনা গেল একটা পাশবিক চিৎকার। কিন্তু এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন ভবানী শঙ্কর। বললেন, শোন রে শয়তান, যে রঞ্জাবতীকে পেতে তুই এত কিছু করছিস তাকে তুই এ জন্মেও পাবি না। কারণ তুই যে সব দেহের ওপরে বসে সাধনা করেছিস সেই শান্তাই হলো পূর্ব জন্মের রঞ্জাবতী। তাকে তুই মরতে দেখেও বাঁচাসনি। তোর পাপের কোনো শেষ নেই, তাই ঈশ্বর তোর সাথে এমনই করলে। চমকে উঠল শ্যামা কাপালি। না না, এ কিছুতেই হতে পারে না। চিৎকার করে উঠল, না না না, এ কিছুতেই হতে পারে না। তুই মিথ্যে বলছিস। এ অসম্ভব, অসম্ভব। না, এটাই সত্যি। তাকিয়ে দেখ সবের দিকে। ওর মুখ আমারও চেনা। রঞ্জাবতীকে তুই পাবি না রে কাপালিক। দৌড়ে গিয়ে সব দেখতে লাগলো শ্যামা কাপালিক। এ কি করে সম্ভব? অবিকল সেই মুখ। এই তো তার সাধনার ইষ্ট, যাকে পেতে এত কিছু করেছে সে। থমকে দাঁড়িয়ে হাহাকার করে ওঠে। কি সর্বনাশ করলাম আমি! তার বুক ফাটা আর্তনাদ জঙ্গল কাঁপিয়ে দিল। কিন্তু চরম ভুলটা করে ফেলল সে ওই মুহূর্তেই। হাকিনীকে আহ্বান করার সময় মাঝপথেই থামিয়ে দিল মন্ত্র। শ্যামা কাপালি তার মোক্ষ লাভের শেষ মুহূর্তে যে অভীষ্টকে পেতে এতদিন অপেক্ষা করল, 2 জন্ম নিয়েও যাকে অর্জন করতে পারল না সে, সেই রঞ্জাবতীর আত্মাই আজ হাকিনী রূপে তাকে গ্রাস করতে ছুটে এলো। হাকিনীকে নিয়ন্ত্রণ করা অতি বড় তান্ত্রিকেরও অসাধ্য। প্রচণ্ড রাগে এক অশরীরী দানব যেন ঝাঁপিয়ে পড়ল শ্যামা কাপালিকের উপর।
তারপর সজোরে তার ঘাড়টা ধরে উল্টো দিকে মোচড় দিয়ে দিল। নিথর দেহটা ধপ করে ভূপাতিত হলো। সঙ্গে সঙ্গেই একটা ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে ধাবিত হলো। বোধহয় আত্মা পরমাত্মার সাথে মিলনের উদ্দেশ্যে ঊর্ধ্বগামী হতে হতে মিলিয়ে গেল। এই দৃশ্য অবশ্য নশ্বর চোখ উপলব্ধি করতে পারে না। ভবানী শঙ্কর তার ক্রিয়াগুণেই হোক বা পূর্বজন্মের কোনো সৎকার্যের জন্যই হোক এমনটা প্রত্যক্ষ করতে পারলেন। সন্তু থানায় যোগাযোগ করে যখন পুলিশ নিয়ে জঙ্গলে ঢুকল, ততক্ষণে পূব আকাশ উজ্জ্বল হয়ে গেছে। পুলিশ এসে যতক্ষণে ভবানী শঙ্করকে আবিষ্কার করে, অভিকেরও ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। উঠেই হাউমাউ করে আগের রাতের যা কিছু দেখেছে, তার সাথে যা যা হয়েছিল সবটা মনে করে কেমন অস্বাভাবিক আচরণ করছে যেন। ভবানী শঙ্কর অনেক চেষ্টা করেও তাকে ঠিক করতে পারলেন না। এমনকি শেষমেশ সন্তুকেও চিনতে অস্বীকার করল। শান্তা আর শ্যামা কাপালিকে লাশ মর্গে চালান করে ভবানী শঙ্করের কাছে সবটাই শুনলেন থানার ওসি। শুনে স্তম্ভিত হয়ে গেলেন। অবশ্য অভিক যে শান্তাকে ধর্ষণ করেছিল তা তিনি বললেন না ওসিকে, কারণ আইনের শাস্তির চেয়ে বড় কিছু রয়েছে, যা হলো ওপরওয়ালার নিধন। সেটা তো অভিককে ভোগ করতেই হবে। তার জন্য অপেক্ষা করে আছে আরও বড় কোনো শাস্তি। চরমতম অন্যায় করে অভিক পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু সেই ঘটনার শিকড় যে এত গভীরভাবে প্রথিত, যার গোড়া এ জন্মের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বহুদিন আগেকার কোনো এক কাঞ্চনগড় রাজ্যে। জাজ ঝালদার এই জঙ্গলের কোনো এক স্থানে কালের নিয়মে হারিয়ে গেছে। অভিক কোনোদিনই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। মানসিক ভারসাম্য হারিয়ে তার স্থান হয়েছিল এক পাগলা গারদে। একা নিঃসঙ্গ এক পাগলের জীবনযাপন তার। কেউ খোঁজও রাখে না, শুধু মাঝে মাঝেই সে বলে ওঠে, ওই 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 আসছে, ওই মেয়েটা আমাকে ডাকছে, ডাকছে আমার। কিন্তু সে যে কার কথা বলে কেউ জানে না। বাবা মা কেউই তার বেঁচে নেই। এক ভদ্রলোক মাঝে মাঝে তার খোঁজ নিতে আসে। অনেকেই তাকে চেনে এখানে। তিনি ভবানী শঙ্কর। তিনি এই পাগলটিকে এখানে নিয়ে আসেন। তিনি এলেই পাগলটা চঞ্চল হয়ে ওঠে, অদ্ভুত আচরণ করে। তবু তিনি আসেন, খোঁজ নিয়ে যান। আসলে তিনিই তো একমাত্র জানেন একটা তরতাজা যুবক কোন পাপে এমন দুরূহ সাজা কাটাচ্ছে। সেদিন এক নিরীহ নিষ্পাপ মেয়ের সর্বনাশ করেছিল বলেই আজ এই বন্দিশালায় বদ্ধ উন্মাদ হয়ে তার প্রায়শ্চিত্ত করছে সে। এই হলো কালের নিয়ম। কেউ এই চক্রের বাইরে যেতে পারে না। পাপ করলে ফল পেতেই হয়। আর মোক্ষ, সে তো অতি সহজলভ্য বস্তু নয় যে চাইলেই পাওয়া যায়। সে অর্জন করতে যুগের পর যুগ, জন্মের পর জন্ম অপেক্ষা করতে হয়। তবুও সেই মোক্ষ থেকে যায় অপেয়। এটা ভবানী শঙ্করের চেয়ে আর কেই বা ভালো জানে। ধীর পায়ে এগিয়ে যায় ভবানী শঙ্কর। চলে আসেন এক সরোবরের কাছে। বড় চেনা লাগছে জায়গাটা। আজ আর সরোবরের শ্রী নেই। বাহারি পাঁচিল দিয়ে যে ঘেরাটোপ ছিল তা অনেকাংশে ভেঙে গেছে। তবু এ জায়গাটা যেন বড্ড ভালো লাগে তার। হয়তো জন্ম জন্মান্তরের কোনো বন্ধন জড়িয়ে এ স্থানের সাথে। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। দূরে পাখিদের দল ঘরে ফিরতে ব্যস্ত। একাকী দাঁড়িয়ে রইলেন ভবানী শঙ্কর, কালচক্রের মূর্ত প্রতীক হয়ে।
শুনছিলেন লেখক অয়ন দাসের লেখা মোক্ষ গল্পের শেষ পর্ব। কেমন লাগলো গল্পটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এই গল্পের প্রথম পর্ব যদি আপনারা এখনো শুনে না থাকেন তাহলে আর দেরি না করে এখনই যান, চটপট শুনে নিন। এই গল্পে ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্কটি দেওয়া রইল, দয়া করে শুনবেন। ধন্যবাদ।